আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহান সাকিব রবি টেমির স্কুলের পক্ষ থেকে, এবং আমাদের সাথে আজকে আছে আশিকুর রহমান ভাইয়া ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে। আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আন্ডারস্ট্যান্ডিং আইএলটিএস এর 9 নম্বর এপিসোড। অর্থাৎ আজকে আমরা আইএলটিএস এ কিভাবে ভালো করা যায় সেটি নিয়ে আরো একটা সেশনে তোমাদের কাছে হাজির হয়েছি। সো আশিক ভাইয়া কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আশিক ভাইয়া, আজকে তাহলে আমরা কোন ব্যাপার নিয়ে আলোচনা করতে পারি? কি নিয়ে পড়ালেখা করবো আজকে? আজকে টপিক হচ্ছে আইএলটিএস রিডিং মডিউল। সো রিডিং এর বেসিকটা আমি বলবো, দেন আমরা বেসিক অ্যাপ্রোচটা নিয়ে কথা বলবো, দেন আই উইল টক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন টাইপ গুলো, কি ধরনের কোয়েশ্চেন রিডিং এ আসে, এবং সব ধরনের টাইপ না হলেও মেইন টাইপ যে কোয়েশ্চেন গুলো নিয়ে স্টুডেন্টরা প্রবলেম ফেস করে সেগুলোর একটু আলোচনা করব। দেন অডিয়েন্সের কোনো কোয়েশ্চেন্স থাকলে সেগুলো আনসার দেব। সো এটা কিন্তু খুবই চমৎকার একটা সুযোগ আমাদের বন্ধুদের জন্য। যে কোনো কোশ্চেন তোমরা যদি লাইভ আশিক ভাইয়ের কাছে করতে চাও, অ্যাজ এন এক্সপার্ট তিনি কিন্তু তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি উত্তরগুলো সবগুলোই আজকের প্রাসঙ্গিক প্রশ্নের আলোকে হবে। অর্থাৎ হচ্ছে আমাদের বন্ধুরা প্রশ্নগুলো আজকের যে সেশনটা সেটার আলোকেই করবে। ঠিক আছে। সো আশিক ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা অনেক বন্ধুরা অলরেডি আমাদের সাথে জয়েন করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে প্রায় 500 জন বন্ধু আমাদের সাথে এই ক্লাসটাতে জয়েন করেছে। আমরা বন্ধুদের প্রশ্নের আলোকে কিছু প্রশ্ন বাছাই করেছি, যেগুলো সব সময় স্টুডেন্টরা অনেক বেশি জিজ্ঞেস করে। সো সেগুলো যদি অ্যান্সার করি আশিক ভাইয়া, আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম কোশ্চেনগুলোর অ্যান্সার আসলে আমরা করতে পারবো। সো ক্যান উই বিগিন? অফ কোর্স। ওকে, সো ফার্স্ট কোশ্চেন, হোয়াট স্কিলস আর অ্যাসেসড ইন দ্য আইএলটিএস রিডিং মডিউল? এটার জন্য কি ভাই আপনার স্লাইড লাগবে? Yes, I can show the first slide. ওকে, ঠিক আছে, আমরা তাহলে স্লাইডে চলে যাই। Right. So reading test definitely reading skill টেস্ট করা হয়। সো রিডিং স্কিল বলতে কি বোঝায় সেটাই আমি একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাই সবার জন্য। সো রিডিং স্কিলে বেসিক্যালি দুটা স্কিল আপনার টেস্ট করা হয় একই সাথে। ওয়ান ইজ ইউর কম্প্রিহেনশন রেট, অর্থাৎ আপনি পড়ে কতটা বুঝতে পারেন, হাউ মাচ ইউ আন্ডারস্ট্যান্ড, কত পার্সেন্ট। একবার পড়ে কি আপনি 100% বুঝেন, না 70%, না 80%, কতটুকু বুঝতে পারেন? দ্যাটস ওয়ান থিং। অ্যানাদার স্কিল ইজ স্পিড, রিডিং স্পিড, অর্থাৎ আপনি কত দ্রুত বুঝতে পারেন, ওয়ার্ড পার কত দ্রুত পড়তে পারেন। এটা কম্প্রিহেনশন রেটটা পার্সেন্টেজে কাউন্ট করি আমরা সাধারণত যে কোনো রিডিং স্কিলের ক্ষেত্রে, অ্যান্ড রিডিং স্পিডটা আমরা ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ মিনিটে আপনি কত ওয়ার্ড পড়তে পারেন। আইডিয়ালি অ্যারাউন্ড 500 ওয়ার্ড পড়তে পারা উচিত মিনিটে স্কিম করে, উইথ 70% আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন রেট। বেসিক্যালি এই দুটা স্কিলই টেস্ট করা হয়। এখন কম্প্রিহেনশন রেট যেটা, সেটাই তো মেইন, কিন্তু আমাদের দেশে সাধারণত সবাই স্পিডটাকে নেগলেক্ট করে যায়, যে আমাকে দ্রুত পড়ার যে একটা স্কিল, ফাস্ট পড়ার যে একটা রিডিং স্কিলের একটা অংশ, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অফেন টাইমস ক্যান্ডিডেটসদের একটা কমপ্লেইন থাকে যে রিডিং এ এত টাইম কেন কম, এত কম সময় আমি এতগুলো প্যাসেজ কিভাবে পড়বো। কিন্তু কোয়েশ্চেন শুড বি টুয়ার্ডস ইয়োরসেলফ, যে আমি এত স্লো কেন, হোয়াই শুড আই নট বি ফাস্টার রিডার। এখন কম্প্রিহেনশন রেট নিয়ে যে আমি কতটা বুঝলাম সেটা নিয়ে অনেক ব্রেকডাউন আছে, অনেক স্পেসিফিকেশন আছে। আমি দুটো জিনিস বলি, কম্প্রিহেনশনের দুটো জিনিস বেসিক্যালি টেস্ট করা হয় বিভিন্ন কোয়েশ্চেনের মাধ্যমে। ওয়ান থিং ইজ আপনি একটা প্যাসেজ পড়ে স্পেসিফিক ইনফরমেশনটা নিতে পারেন কিনা, রিডিং ফর স্পেসিফিক ইনফরমেশন। আদার থিং ইজ আপনি মেইন আইডিয়াটা, অর্থাৎ রাইটারের মেইন ফোকাসটা বা প্যাসেজের যে থিমটা, যে মেসেজটা, সেটা নিতে পারেন কিনা। সো এই দুটা হচ্ছে কম্প্রিহেনশন রেটের মধ্যে পড়ে। এছাড়াও আরো অনেক ব্রেকডাউন আছে, আমি বেসিকটা বললাম। সো দিজ আর দ্য টু স্কিলস হুইচ আর টেস্টেড ইন রিডিং মডিউল অফ আইএলটিএস। থ্যাংক ইউ। সো আমরা একেবারে শুরুতেই জেনে ফেললাম যে আইএলটিএস এর যে রিডিং মডিউলটাতে, সেটাতে আমাদের কাছে আসলে কি চাওয়া হয়, কি টেস্ট করা হয়। আমরা একটু আগে দেখলাম আমাদের সাথে প্রায় 650 জন বন্ধু জয়েন করেছে ক্লাসটাতে। বাকি বন্ধুরাও শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে জানিয়ে দাও, কারণ আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে চাই। সো ভাইয়া, প্রথম তাহলে আমরা পেয়ে গেছি। আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনটা দেখতে পারি যে হোয়াট happens in the IELTS reading test? IELTS reading test actually কি হয়? থ্যাংক ইউ, দ্যাটস দ্য বেসিক থিং। এটা আসলে 1 ঘন্টার একটা টেস্ট, 1 আওয়ার টেস্ট। ইন 1 আওয়ার টাইম আপনাকে 40টা কোয়েশ্চেন্স এর আনসার দিতে হয়।
অর্থাৎ প্যাসেজ গুলো পড়ে 40টা কোয়েশ্চেন আনসার করতে হয়। একাডেমিক রিডিং হলে 3টা প্যাসেজ থাকবে, জিটি হলে এর চেয়ে বেশি থাকবে, 4 বা 5টা থাকবে। একাডেমিক রিডিং হলে 3টাই প্যাসেজ থাকবে। তো একাডেমিক রিডিং এ বেসিক্যালি প্রত্যেক প্যাসেজে 13 থেকে 14টা কোয়েশ্চেন থাকে। সো টোটাল 40 কোয়েশ্চেন্স আনসার করতে হয়। সো আপনার সামনে 3টা জিনিস থাকবে, আমি যেভাবে স্ক্রিন করছি, টেক্সট বা প্যাসেজটা থাকবে, কোয়েশ্চেন্স গুলো থাকবে এবং একটা আনসার শিট থাকবে। সো আপনার 3টা জায়গায় কাজ করতে হবে, কোয়েশ্চেন গুলো পড়তে হবে, প্যাসেজ থেকে কোয়েশ্চেন গুলো উত্তর বার করতে হবে এবং সেগুলো আনসার শিটে ট্রান্সফার করতে হবে। কোয়েশ্চেন বুকলেটে বা প্যাসেজের মধ্যে আনসার করলে হবে না, আপনার আনসার শিটটা আলাদা থাকবে, যেটা কম্পিউটারে দেখা হবে, সেটাতে আলাদা ট্রান্সফার করতে হবে আনসার শিট, এবং আনসার শিটে অবশ্যই পেন্সিল ইউজ করতে হবে। পেন ইউজ করা যাবে শুধুমাত্র কোয়েশ্চেন বুকলেটে। কোয়েশ্চেন বুকলেট মানে হচ্ছে টেক্সট এবং কোয়েশ্চেন্স গুলো, আর আনসার বুকলেটটা আলাদা থাকবে। সো আপনার জন্য ট্রান্সফার করার জন্য আলাদা টাইম দেবে না, যে আপনি কোয়েশ্চেন বুকলেটে আগে আনসার করলেন পরে আবার আনসার শিটে লিখবেন। দুইবার লেখার কোনো সুযোগ নেই, আপনাকে সাথে সাথে লিখতে হবে, কারণ পরীক্ষা শেষ হলে আপনার আনসার শিটটা সহ সে ইনভিজিলেটরে নিয়ে যাবে। সো টেক্সট প্যাসেজটা থাকবে, কোয়েশ্চেন্স 40 কোয়েশ্চেন্স থাকবে, আনসার শিটটা থাকবে। কোয়েশ্চেন্স গুলোর অনেক টাইপ আছে, ম্যাচিং হেডিং, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, ট্রু ফলস বা ইয়েস নো নট গিভেন, দেন কমপ্লেশন বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। তো মেইন টাইপস গুলোই হচ্ছে আসলে এমসিকিউ, হেডিং, ম্যাচিং, কমপ্লেশন, এগুলো দিস আর দ্য টাইপস। এবং মেইন আইডিয়া কিছু কোয়েশ্চেন থাকে, রাইটারের পার্সপেক্টিভটা নেওয়ার জন্য, বুঝেছেন কিনা বা আপনি থিমটা বুঝেছেন কিনা সেটা দেখার জন্য। So if I summarize, in 1 hour reading test, you will be given some passages, in academic 3 passages, in general training more, and there will be 40 questions to answer in 1 hour time, and you have to also transfer them within that 1 hour. That's all about the basics of reading test. তো আশিক ভাইয়া, একটা প্রশ্ন এসেছে অনেক বন্ধুদের কাছ থেকে, সেটা হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড বলতে আসলে আমরা কি বুঝি, মানে এই ব্যাপারটা হয়তো বা অনেকের কাছে নতুন, এটা নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। Thank you. IELTS এর নোট একটা ফরম্যাট আসছে, একই টেস্ট আপনি আগে পেন এন্ড পেপারে দিতেন, এখন চাইলে আপনি কম্পিউটার, সিডি মানে কম্পিউটার ডেলিভার্ড, সি ফর কম্পিউটার, ডি ফর ডেলিভার্ড, কম্পিউটার ডেলিভার্ড টেস্ট যেটা আইএলটিএস যেটা, সেখানে আপনি পেন এন্ড পেপার ইউজ করবেন না। অর্থাৎ আপনাকে কম্পিউটার দেয়া হবে, কম্পিউটারের সামনে মনিটর থাকবে, মনিটরে বড় স্ক্রিন মনিটর, বড় মনিটর থাকে, সেখানে অনেক কনভিনিয়েন্ট, এটা রিডিং এর ক্ষেত্রে খুবই কনভিনিয়েন্ট। কারণ হচ্ছে আপনার এই যে বললাম, এই টেক্সট বা প্যাসেজ এবং কোয়েশ্চেন্স, পেন এন্ড পেপারে আপনাকে পাতা উল্টিয়ে একটা বুকলেট থেকে একদিকে কোয়েশ্চেন আরেকদিকে প্যাসেজ আপনাকে 2 and 4 মুভ করতে হচ্ছে। বাট যদি এটা কম্পিউটার ডেলিভার্ড হয়, আপনি মনিটরে এক পাশে রিডিং প্যাসেজটা দেখবেন, আরেক পাশে কোয়েশ্চেন্স গুলো দেখবেন। দ্যাট ইজ ভেরি কনভিনিয়েন্ট ফর দ্য ক্যান্ডিডেটস। সো এটাই ডিফারেন্স রিডিং এর ক্ষেত্রে। রাইটিং এও আপনি কম্পিউটারে লিখবেন ইনস্টেড অফ রাইটিং অন এ পেপার। বাট ওয়ান থিং হ্যাজ টু বি মেড ক্লিয়ার, স্পিকিংটা কিন্তু একই। আপনি কম্পিউটার ডেলিভার দেন আর পেন এন্ড পেপারে পরীক্ষা দেন, স্পিকিং সবসময় একটা লাইভ এক্সামিনারের সাথে, ফেস টু ফেস হিউম্যান এক্সামিনারের সাথে পরীক্ষা হবে। আই থিংক আই কুড হ্যাঁ আশিক ভাইয়া, আমি অ্যান্সারটা পেয়েছি। আমাদের বন্ধুদের একটা প্রশ্ন আছে, একটু প্রশ্নটা স্ক্রিনে দেখাই। লাবণী সোহানা জিজ্ঞেস করেছে, অ্যান্সার শিটে পেন্সিল দিয়ে লেখা থাকলে সেটা যদি আর পেন দিয়ে লিখতে না পারি কোনো প্রবলেম হবে কি? রিডিং আনসার শিটে আপনাকে পেন্সিল দিয়ে লিখতে হবে, পেন দিয়ে লেখার সুযোগই নেই। আমি একটু আগে বলেছি, কোশ্চেন বুকলেটে আপনি পেন পেপার যা ইচ্ছা লেখেন, সেটা এক্সামিনার দেখবে না, মার্কাররা দেখবে না। মার্কাররা শুধুমাত্র আনসার শিটটা দেখবে, এবং সেটা পেন্সিল ম্যান্ডেটরি। রিডিং আনসার শিট এবং লিসনিং আনসার শিট, এই দুটো জায়গায় আপনি কলম দিতে পারবেন না, সব পেন্সিল। ওকে, আমরা বন্ধুরা এটা মনে রাখবো। একটু পরে কিন্তু আমাদের একটা কুইজ থাকবে, কুইজে যারা সঠিক উত্তর দিতে পারবে সবচেয়ে দ্রুত, তাদের নামগুলো আমরা একটু মেনশন করব, তাদেরকে ছোট্ট করে একটা ফিচার করার ট্রাই করব। ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার পেয়ে গেছি। আমরা পরবর্তী প্রশ্নটা তো যাব, তার আগে বলে নেই আমাদের সাথে এখন প্রায় 750 বন্ধু আমাদের সেশনটাতে জয়েন করেছে। সো আমরা মনে হয় আজকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বন্ধুরা একসাথে মিলে সেশনটা উপভোগ করছি। আমরা চাই এটা 1000 ক্রস করুক। লেটস সি। সো আমরা তাহলে পরের প্রশ্নটা দেখি, যে হোয়াট শুড বি দ্য রাইট অ্যাপ্রোচ। এই রাইট অ্যাপ্রোচটা কি ভাইয়া? থ্যাংক ইউ। এটা হচ্ছে, আমি যখন এক্সামে চলে এসেছি, এক্সাম ডে আমাকে কোয়েশ্চেন দিয়ে দেয়া হলো, আমি এক্সাম শুরু করব। আমি বলেছি আমার সামনে প্যাসেজটা আছে, কোয়েশ্চেন্স গুলো আছে, আবার আনসার শিট আছে। তো আমি কিভাবে এটা ফেস করব, কিভাবে অ্যাপ্রোচ করব? কমন একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি কি আগে কোয়েশ্চেন গুলো পড়বো নাকি আগে আনসারটা প্যাসেজটা পড়বো? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন।
সো এটা অনেক ক্যান্ডিডেট আগে সব একটা প্যাসেজে সাধারণত আপনি 13 বা 14টা কোয়েশ্চেন থাকে, অনেক ক্যান্ডিডেট যেটা করে তারা কোয়েশ্চেন গুলো আগে পড়ে ফেলে, অল দ্য কোয়েশ্চেন্স আগে পড়ে তারা প্রত্যেকটা কোয়েশ্চেনে কিওয়ার্ড দাগ দেয়, সেগুলা আবার প্যাসেজের মধ্যে খোঁজার চেষ্টা করে। এটা একটা কমন টেকনিক, কিন্তু এটা বেশিরভাগ ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাজ করে না, কারণ দে রিড দ্য কোয়েশ্চেন্স 13-14 কোয়েশ্চেন্স টুগেদার and they come to the passage, then they forget everything. সো ওই টাইমটাই ওয়েস্টেজ, রিডিং এর টাইমটা কিন্তু খুবই কম। সেক্ষেত্রে রাইট অ্যাপ্রোচটা সেটা নয়। অনেক ওই অ্যাপ্রোচ দিয়েও কিছু ক্যান্ডিডেট সাকসেসফুল হয়, কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটের জন্য ক্লাসিক্যালি যেটা সুটেবল আমি সেটা বলছি। আপনি প্রথম কি করবেন, প্রথম সোজা কোশ্চেনে যাবেন না, আপনার প্যাসেজটা টোটালি নিউ ইনস্ট্যান্ট, এটার সাথে আপনার আগে একটু টিউন আপ করে নিতে হবে। সেই জন্য আপনি 2 মিনিট প্যাসেজটা স্কিম করবেন। স্কিম মানে কি, ভাষা ভাবে পড়া, গেট দ্য ওভারভিউ, বার্ডস আই ভিউ, থিমটা বুঝবেন পুরো প্যাসেজের। এটা 2 মিনিট, কিন্তু 2 মিনিটই। আপনি 2 মিনিটে যদি অর্ধেক পড়তে পারেন অর্ধেক পড়েন, কিন্তু 2 মিনিট ক্রস করবেন না। 2 মিনিট আপনি প্যাসেজে থাকবেন, আপনার স্কিমা, সাইকোলজিটাকে, যে রিডিং প্যাসেজের থিমটা, সেটার সাথে আপনি টিউন আপ করলেন। সো এই স্কিমিং করার সময় আপনি একটা এক্সট্রা কাজ করবেন। হোয়াট ইজ দ্যাট? আপনি এখানে কিছু কিওয়ার্ড দাগ দিয়ে যাবেন ওই 2 মিনিট। 2 মিনিটে চাইলে 1000 ওয়ার্ড ইজিলি পড়া যায় স্কিমিং করলে উইথ 70% কম্প্রিহেনশন রেট। আপনার স্কিমিংটা স্লো হলে এটাকে স্পিড আপ করতে হবে আই রিডিং করে। তো সেখানে স্কিমিং করার সময় আপনি কিছু একটা হাইলাইটার পেন ইউজ করবেন। হাইলাইটার পেন দিয়ে আপনি কালারফুল পেন দিয়ে বিভিন্ন জায়গায় হাইলাইট করবেন। কোন ওয়ার্ডগুলো আপনি হাইলাইট করবেন? আপনি কিন্তু কোশ্চেন জানেন না, কোনো কোশ্চেন পড়েননি, হাউ উইল ইউ ডু দ্যাট? ইউ উইল লুক অ্যাট ইনফরমেটিভ লাইনস, যেখানে কোনো কিছু নাম আছে, প্রপার নাউন, কোনো একটা বিল্ডিং এর নাম, কোনো একটা ইভেন্টের নাম, কোনো একটা ইনফরমেশন দেয়া আছে, কোনো একটা বুকের নাম দেয়া আছে, বা আপনি দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড ইটালিসাইজড করা বা আন্ডারলাইন করা বা বোল্ড করা, যে কোনো কিছু জায়গা আপনার ইনফরমেটিভ মনে হবে, সেই জায়গাতে কোয়েশ্চেন হতে পারে। বা কোনো কিছু ডেফিনেশন দিচ্ছে, দিস ইজ দিস, সেই জায়গাগুলো আপনি আন্ডারলাইন করে যান। যত বেশি ওয়াইজলি আন্ডারলাইন করে যাবেন ততই বেটার। সো ফার্স্টে আপনি কি করলেন, 2 মিনিট স্কিম করলেন পুরো প্যাসেজটা যতটুকু সম্ভব, 2 মিনিটই, এবং আই রিডিং করলেন, ভোকালাইজ বা লিপসিং করলেন না, আই রিডিং করলেন, এবং এট দ্য সেম টাইম কিছু ওয়ার্ড আন্ডারলাইন করে গেলেন। তারপর আপনি সেকেন্ড স্টেপে চলে যান, রিড ইচ কোয়েশ্চেন। তারপর আপনি কোয়েশ্চেনে চলে গেলেন, একটা কোয়েশ্চেন পড়েন। ফার্স্ট কোয়েশ্চেনটা পড়লেন, সেই কোয়েশ্চেন থেকে দুটো জিনিস নেবেন। একটা হচ্ছে কোয়েশ্চেনে একটা কিওয়ার্ড থাকে, মেইন বা লিড ফ্রেজ, কিওয়ার্ডটা দাগ দেন, ফোকাসে আনেন, এট দ্য সেম টাইম কোয়েশ্চেন রিকোয়ারমেন্টটা বুঝে নেন। কিওয়ার্ডটা নিয়ে এবার প্যাসেজে গিয়ে কিওয়ার্ডটা আপনাকে লোকেট করতে হবে। ইউ হ্যাভ টু লোকেট ইট। সো হাউ উইল ইউ লোকেট ইট? কোন জায়গায় আছে? কিন্তু এটা সিকোয়েন্স নাও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সিকোয়েন্স থাকে না। সো 1 নাম্বার কোশ্চেন আপনি কিওয়ার্ড পেলেন, কিওয়ার্ডটা প্যাসেজের কোন জায়গায় আছে, সেজন্য কি আপনি প্যাসেজটা আবার পড়বেন? আগে তো 2 মিনিট স্কিম করেছেন, কিছু ওয়ার্ড দাগ দিয়ে আসছেন না, আবার পড়বেন না। আপনি শুধু আপনার যে দাগ দেয়া ওয়ার্ড গুলো সেই জায়গাগুলোতে খোঁজেন, যে হিয়ার, ইজ ইট হিয়ার, নো, ইজ ইট হিয়ার, নো, ইজ ইট হিয়ার, নো, হিয়ার, ইজ ইট হিয়ার, ইয়েস। যেখানে পান সেই জায়গাটা আপনি স্ক্যান করেন। আপনার কোয়েশ্চেন পাওয়ার পরে দুটা কাজ, একটা হচ্ছে এটাকে লোকেট করা কোন জায়গায় আছে, তারপর হচ্ছে বুঝে আনসারটা করা। সো লোকেট করার জন্য আমরা স্কিমিং এর সময় কি করে আসছি, আমরা বিভিন্ন ওয়ার্ড দাগ দিয়ে আসছি, যাতে আমরা পুরো প্যাসেজটা আমার আননোন হলেও প্যাসেজের কোন দিকে কোন আলোচনা হয়েছে কিছুটা আমরা ধারণা আছে, যেহেতু ওভারভিউ আমরা নিয়েছি এবং দাগ দিয়েছি। সেই দাগগুলোর উপর দেখেন ম্যাক্সিমাম কোশ্চেন ওই দাগের উপর পেয়ে যাবেন, হাইলাইটারের উপর। অলরাইট, সো ইন দিস ওয়ে ইউ লোকেট and then you scan মানে প্রপারলি পড়া, then you answer the question এবং put it in the answer sheet। এভাবে 2, 3, 4 একই কাজ করবেন। ওকে, সো স্টেপ 1 হচ্ছে you skim the passage in 2 minutes, underline the keywords. Step 2 is you take the question one by one, get the keyword from the question, locate it with the help of the highlighters, then scan it, then answer it. These are the 3 steps. That is the right approach. এভাবে আপনি অনেক বেশি ভালো করবেন। এভাবে করতে গেলে আপনার হয়তো স্কিমিং এ প্রবলেম হতে পারে। সবার একটা কমপ্লেইন থাকবে 2 মিনিটে আমি একটা প্যারাগ্রাফও পড়তে পারি না। সেক্ষেত্রে আপনাকে স্পিড আপ করতে হবে, মানে স্পিড রিডিং এর ট্রেনিং নিতে হবে, কিভাবে আমি দ্রুত পড়তে পারি। আর সবকিছু বোঝার চেষ্টা করার দরকার নেই, 100% বোঝার কোনো প্রয়োজন নেই। সো মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং 2 মিনিট হচ্ছে আমি থিমটা ফ্যামিলিয়ারাইজ করবো। আই থিংক ইটস ক্লিয়ার।
দ্যাট ওকে, ইজ দ্য রাইট আশিক অ্যাপ্রোচ। ভাইয়ের কাছ থেকে আমরা অ্যাপ্রোচটা কি হবে এটা জেনে নিলাম। দেখি আমাদের বন্ধুরা কতটুকু বুঝতে পেরেছে। বন্ধুদের জন্য একটা প্রশ্ন থাকছে, তোমরা সবাই আমাদেরকে কমেন্টে লিখে জানাও কোন অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি রাইট অ্যাপ্রোচ। আমরা কি আগে প্যাসেজ পড়বো নাকি আমরা আগে কোশ্চেন পড়বো? ঝটপট আমাদেরকে কমেন্টে লিখে জানাও, দেখি তোমরা কতটুকু বুঝতে পারলে আমাদের এতক্ষণের আলোচনা। আমরা তাহলে যতক্ষণে আমাদের বন্ধুরা কমেন্ট করে জানাচ্ছে ততক্ষণে আমরা পরবর্তী প্রশ্নটার অ্যান্সার দিব। তার আগে বন্ধুদের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে অনেকবার, সেটা হচ্ছে হুইচ ইংলিশ শুড উই ফলো, ব্রিটিশ অর আমেরিকান? ফার্স্ট অফ অল বলি, আজকে তো আমরা স্পিকিং নিয়ে বলছি না, সো ইন রিডিং ইউ ডোন্ট হ্যাভ টু স্পিক। ইয়েস, সো যদি স্পিকিং হয় বা রাইটিং হয় সেক্ষেত্রে আপনি ইউজ করবেন, দ্যাট ইজ প্রোডাক্টিভ স্কিল। সেক্ষেত্রে কোন ব্রিটিশ এবং আমেরিকান আপনি যদি মিক্সড করে ইউজ করেন, নো প্রবলেম, দুটাই কারেক্ট। ডিফারেন্স গুলো কি, কিছু কিছু জায়গায় অ্যাকসেন্ট প্রনাউন্সিয়েশন ডিফারেন্ট, কিছু কিছু জায়গায় স্পেলিং ডিফারেন্ট, বোথ বোথ আর কারেক্ট অ্যাকসেপ্টেড। আপনি যেমন কালার COLO আর দিলো এটা নেবে, COLOU আর দিলো নেবে, সো নো প্রবলেম। এক্স্যাক্টলি। সো আশা করি আমাদের বন্ধুরা প্রশ্নটার উত্তর পেয়ে গেছে। আমাদের অনেক বন্ধুরা কিন্তু উত্তরগুলো লিখে জানাচ্ছে, সেটা হচ্ছে কোশ্চেন ছিল হচ্ছে প্যাসেজ আগে পড়বো নাকি হচ্ছে কোশ্চেন আগে পড়বো। ঈশাদ তাসনিম বলছে টেক্সট পড়বো আগে, ঠিক আছে, বেশ সেফ সাইডে খেলা হচ্ছে। শান্ত শর্মী বলছে কোশ্চেন, মারুফা মারিয়া বলছে প্যাসেজ, রিয়েল বড়ুয়া বলছে প্যাসেজ, মঞ্জুরুল ইসলাম বলছে প্যাসেজ, মিজানুর রহমান প্যাসেজ বলছে, তুষার তানভীর কোশ্চেন বলছে, মজুমদার চপলা বলছে প্যাসেজ, তারপর আরিশা জান্নাত প্যাসেজ বলছে, এটিএম হুমায়ুন কবির বলছে কোশ্চেন, আতিয়া ওয়াসিমা অরণ্য বলছে কোশ্চেন। ঠিক আছে, সো অনেকগুলো অ্যান্সার আমরা পেলাম, অর্থাৎ বেশিরভাগ 50% প্যাসেজ বলছে, তাই তো? হ্যাঁ, বেশিরভাগই প্যাসেজ বলছে। তাহলে আশিক ভাই এখন সঠিক উত্তরটা বলে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা প্যাসেজটা আগে পড়বো, কিন্তু সেটা শুধুমাত্র 2 মিনিটের জন্য। 2 মিনিটে আমরা ধারণা নেব, হেডিং গুলো পড়বো, পুরো প্যাসেজটা একবার ভাষাভাষী পড়ে যাব, তারপর আমরা কোয়েশ্চেনে চলে যাব। সেক্ষেত্রে আগেই ওকে, প্যাসেজ। তো সবাই আশা করি উত্তরটা পেয়ে গেছি। আমরা তাহলে পরের কোশ্চেনটা দেখি, হাউ টু ট্যাকল দ্য হেডিং কোশ্চেন। ইয়েস, নাও উই আর মুভিং ইনটু দ্য টাইপস অফ কোয়েশ্চেনস। অনেক ধরনের কোয়েশ্চেন আছে। এটা এইটা খুবই কমন, জিটিতেও থাকবে, একাডেমিকেও থাকবে, অনেকগুলো হেডিং ম্যাচিং কোয়েশ্চেন থাকবে। আমি প্রথমে বলবো এটা কি, যারা এটা সম্পর্কে জানে না তাদের জন্য, তারপর বলবো এটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, কিভাবে আপনি এটাকে এই কোয়েশ্চেন গুলো প্রপারলি আনসার করবেন। সো হেডিং কোয়েশ্চেনস মানে হলো আপনার যে প্যাসেজটা দেয়া থাকবে, প্যাসেজটা বিভিন্ন প্যারাগ্রাফে ভাগ করা থাকে এবং প্যারাগ্রাফ গুলো অ্যালফাবেটিক্যালি মার্ক করা থাকে, প্যারাগ্রাফ A, প্যারাগ্রাফ B, C এভাবে মার্ক করা থাকে। সো আপনাকে যেটা করতে বলবে, প্রত্যেক প্যারাগ্রাফকে একটা হেডিং দিতে বলবে, নেম দিতে বলবে। হেডিং মানে কি, প্যারাগ্রাফকে একটা নাম দিতে বলবে, তাই না? সো সেই নামগুলো আপনাকে একটা লিস্ট দেয়া হবে। সাপোজ প্যারাগ্রাফ আছে 6টা, আপনাকে একটা লিস্ট দেয়া হলো, সেখানে হেডিং আছে 8টা। সে 8টা হেডিং এ ওই 6টা প্যারাগ্রাফের মধ্যে দিতে হবে, কাইন্ড অফ চয়েস, যে কোন প্যারাগ্রাফের জন্য কোন হেডিংটা সুটেবল। এটাই হচ্ছে গিয়ে কোয়েশ্চেন, এবং প্রত্যেকটাতে এখানে একটা করে দেয়া থাকে। যেমন আমি এক্সাম্পল যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে, সেখানে প্যারাগ্রাফ ডি এর জন্য 9 নাম্বার হেডিংটা চুজ করা আছে, এটা ডান। তাহলে আপনি হেডিং লিস্ট থেকে 9 নাম্বারটা আগেই কেটে দিতে পারেন চাইলে, কারণ এটা অলরেডি ইউজড হয়ে গেছে। সো দিস ইজ হোয়াট রিডিং কোয়েশ্চেন ইজ। এখন আমি বলতে চাই এখানে আপনার অ্যাপ্রোচটা কি হবে। এটা কিন্তু অনেকের কাছে খুবই চ্যালেঞ্জিং এবং অনেকের বেশি ভুল হয়। এখানে প্রবলেম হচ্ছে, একটা ভুল হলে এটা আরেকটাকেও ভুল বানিয়ে দিবে। সাপোজ আপনি হেডিং নাম্বার 1 ইউজ করলেন প্যারাগ্রাফ বি তে, এটা ভুল হলো, ভুল হওয়ার কারণে আপনার আরেকটা ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে গেল, কারণ এই যে 1 নাম্বার হেডিংটা প্যারাগ্রাফ বি তে ইউজ করলেন, এটা হয়তো বা প্যারাগ্রাফ সির জন্য ছিল। সো এখানে সিতে তো আর এটা ইউজ করবে না, তাহলে একটা ভুল হলে দুটা ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো ইট ইজ ভেরি ট্রিকি। সো একটা কোয়েশ্চেন, আমি এখন কোয়েশ্চেনটাও করবো, আনসারটাও দিব, পরে আবার আপনাদেরকে ফার্ন ভাই জিজ্ঞেস করবে আনসারটা কি। আমরা যখন এই ধরনের কোয়েশ্চেন অ্যাপ্রোচ করব, আমাদের হাতে দুটো জিনিস আছে, প্যাসেজটা আছে, ওয়ান হ্যান্ডে প্যাসেজটা আছে, অন দি আদার হ্যান্ড উই হ্যাভ দ্য হেডিং লিস্ট। প্যাসেজে কি আছে, প্যারাগ্রাফ গুলো আমার নাম বসাতে হবে। সাপোজ প্যারাগ্রাফ এ আছে, অনেকগুলো হেডিং লিস্ট আছে। সো আমি কি প্যারাগ্রাফটা আগে পড়বো, না হেডিং লিস্ট গুলো আগে
দেখে টেখে নিব, আন্ডারলাইন করে নিব, কোনটা বেটার? এটা আমার কোয়েশ্চেন। এখন আমি আনসারটাও দিয়ে দিচ্ছি, পরে আবার জিজ্ঞেস করবেন ফারহান ভাই। সো আনসার হচ্ছে অবশ্যই অবশ্যই আগে হেডিং গুলো দেখবেন না, আগে প্যারাগ্রাফটা দেখবেন। সাপোজ প্যারাগ্রাফ নাম্বার এর জন্য আপনার হেডিং দরকার। এখন যদি আপনি হেডিং লিস্ট 8টা হেডিং মাথায় নিয়ে ঢুকেন, তাহলে ইউ উইল ট্রাই টু ইম্পোজ ওয়ান, ইজন্ট ইট? হয়তো এটা নাকি ওটা, আপনি পড়ার সময় আপনি ডিসাইড করার চেষ্টা করবেন, দ্যাট উইল লিড টু মোর মিস্টেক্স। কিন্তু যদি আপনি একটা ক্লিয়ার ব্রেন নিয়ে ঢুকেন যে আগে প্যারাগ্রাফ এটা পড়ি, ওখানে রাইটার কি বলতে যাচ্ছে উইথ এ ক্লিয়ার হেড, তখন কিন্তু আমরা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো আমি সামারাইজ করি, প্রথম টিপ হচ্ছে আগে আমরা লিস্টটা চেক করে তারপরে প্যারাগ্রাফ এতে ঢুকবো না এবং ইম্পোজ করার চেষ্টা করব না। আমরা ফ্রি মাইন্ডে প্যারাগ্রাফ এ বা প্যারাগ্রাফ বিটা পড়বো, তারপরে আমরা হেডিং আসবো। সো এখন বলি প্যারাগ্রাফ, সাপোজ প্যারাগ্রাফ নাম্বার এ আমি পড়লাম, প্যাসেজের প্যারাগ্রাফ নাম্বার এ পড়লাম, ওটার জন্য আমার হেডিং লাগবে। সেখানে কিছু রং টেকনিক্স অ্যাপ্লাই করা হয়ে থাকে। কেউ কেউ কি করে, প্যারাগ্রাফের ফার্স্ট লাইন এন্ড লাস্ট লাইন পড়ে ডিসাইড করে হেডিংটা কি হবে। এই যে টেকনিকটা, এটা বেশিরভাগ ক্ষেত্রেই বা অনেক ক্ষেত্রেই কাজ করবে না, কারণ ইট ডিপেন্ডস অন দ্য প্যারাগ্রাফ টাইপস। কিছু কিছু প্যারাগ্রাফে ফার্স্ট লাইনে মেইন আইডিয়াটা থাকে, কিন্তু আপনাকে প্যারাগ্রাফ টাইপস জানতে হবে। অনেকভাবে প্যারাগ্রাফ টাইপ ডেভেলপ করে। আপনি যদি প্যারাগ্রাফ টাইপ সম্পর্কে একটু ধারণা নেন, যে কিভাবে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে প্যারাগ্রাফ লেখা হয়, কিভাবে মেইন আইডিয়া ডেভেলপ করে প্যারাগ্রাফ লেখা হয়, এটসেট্রা, অনেক ধরনের প্যারাগ্রাফ আছে, সেটা না জানলে অসুবিধা নাই। বেসিক যেটা, প্রত্যেক প্যারাগ্রাফে কিন্তু রাইটারের একটা মেইন ফোকাস থাকে, সেটা মাথায় রাখবেন। সুতরাং ফার্স্ট লাইন লাস্ট লাইন পড়ে ডিসাইড করবেন না, এটা ওরা জানে যে এটা ক্যান্ডিডেটরা করার চেষ্টা করবে। সো ফার্স্ট লাইন লাস্ট লাইনের মেইন আইডিয়া থাকার সম্ভাবনা খুবই কম। আমরা হেডিং এর জন্য সাধারণত মেইন আইডিয়াটা খোঁজার চেষ্টা করি, দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড থিং ইজ, অনেক সময় দেখবেন একটা হেডিং লিস্ট আছে, যেটা যারা হেডিং আগে পড়ে যায়, যে হেডিং লিস্টে যা আছে প্যারাগ্রাফে ওরকম হুবহু একটা ফ্রেজ আছে। হেডিং লিস্ট গুলো বিভিন্ন ফ্রেজেস, হ্যাঁ, নাম্বার ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস। সো যদি হুবহু ম্যাচ করে, এক্স্যাক্টলি প্যারাগ্রাফেও আছে আবার হেডিং লিস্টেও আছে, এটা আনসার হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা একটা ট্র্যাপ হওয়ার সম্ভাবনা বেশি। আনসার হতেও পারে, বাট খুবই কম পসিবিলিটি। সেগুলো হচ্ছে ট্র্যাপ। সো আমি কি কি করবেন না সেটা বললাম, যে হেডিং লিস্টটা আগে পড়বেন না, প্যারাগ্রাফটা আগে পড়বেন, ফার্স্ট লাইন লাস্ট লাইন পড়ে ডিসাইড করবেন না। দেন আমি বললাম যে কোনো একটা হেডিং যদি প্যারাগ্রাফে হুবহু পাওয়া যায়, সেটা আনসার না হওয়ার সম্ভাবনাই বেশি, এটা একটা ট্র্যাপ হতে পারে। এখন আমি একটু বলে দিই বেসিক্যালি আপনি কি করবেন। আপনি প্যারাগ্রাফটা আগে পড়বেন, ফার্স্ট টু লাস্ট প্যারাগ্রাফটা কুইকলি রিড দ্য প্যারাগ্রাফ, ফার্স্ট টু লাস্ট পুরোটা একবার পড়ে ফেলবেন, স্কিম করে ফেলবেন, সো ভেরি কুইকলি। দেন লুক অ্যাওয়ে ফ্রম দ্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা পড়া শেষ হলেও কিন্তু আপনি হেডিং লিস্টের দিকে তাকাবেন না। আই সেড লুক অ্যাওয়ে, প্যারাগ্রাফ থেকে চোখ উঠান, উঠে নিজেকেই প্রশ্ন করেন যে অ্যাকচুয়ালি রাইটার এই প্যারাগ্রাফে কি ফোকাস করতে চাচ্ছে। হোয়াটস দ্য রাইটার্স ফোকাস, হোয়াটস দ্য মেইন আইডিয়া। রিড অ্যাজ এ রাইটার, আমরা স্পিকিং এ বলি যে স্পিক অ্যাজ এ লিসনার, রিডিং এ বলি রিড অ্যাজ এ রাইটার, রাইটিং এ রাইট অ্যাজ এ রিডার। রিড অ্যাজ এ রাইটার মানে কি, রিড অ্যাজ এ রাইটার মানে রাইটারের পার্সপেক্টিভ থেকে আপনি জিনিসটাকে দেখেন, ওর অ্যাঙ্গেল থেকে দেখেন, ও আসলে কি বোঝাতে চাচ্ছে, কোনটা সে এক্সাম্পল হিসেবে বলছে, কোনটা তার এক্সট্রানিয়াস ইনফরমেশন, কোনটা তার ডিটেইল, আর কোনটা তার মেইন আইডিয়া, সেটা ধরে ফেলতে হবে। সো আপনি প্যারাগ্রাফটা পড়েছেন তো একদম ফ্রি মাইন্ডে, পড়ে আপনার মাথায় একটা থিম ঢুকেছে, একটা মেসেজ তো গেছে, নিজেকে প্রশ্ন করেন যে কি বলতে চায় রাইটার, হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ দিস প্যারাগ্রাফ। এটা প্রশ্ন করে নিজে একটা প্যারাগ্রাফ হেডিং চিন্তা করেন, কুইকলি, এগুলো সবকিছু কুইকলি করতে হবে, দেন ইউ গো টু দ্য লিস্ট। তাহলে কিন্তু লিস্ট মানে হচ্ছে খুব ডেঞ্জারাস। যেখানে হেডিং লিস্ট আছে সেখানে কিন্তু একটাই আপনার অপশন কারেক্ট, বাকি সবগুলো কি ডিস্ট্রাক্টার্স, সেগুলো আপনার ডিস্ট্রাক্ট করবে, অল্টারনেটিভ গুলো। তো সেক্ষেত্রে আপনি যদি এভাবে যান, ওখানে প্রিপারেশন নিয়ে প্যারাগ্রাফটা পড়ে যান, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। দেন আপনি হেডিংটা চুজ করলেন। হেডিং চুজ করার সময় দ্য হেডিং শুডন্ট বি টু জেনারেল, নিদার টু জেনারেল, নট টু স্পেসিফিক। টু জেনারেল মানে কি, এত বেশি বড় হেডিং যেটা প্যারাগ্রাফের সব ইনফরমেশনকে এনকম্পাস করে না, কভার করে না, অথবা এত বেশি স্পেসিফিক যে প্যারাগ্রাফের এটা একটা এক্সাম্পল ছিল, এটা আসলে হেডিং হতে পারে না। So these are the tips I wanted to give about heading questions. Thank you, Farhan bhai. আশিক ভাইকে আবারও ধন্যবাদ। আমরা কিভাবে হেডিং কোশ্চেন গুলো ট্যাকেল করব এটা জেনে নিলাম। এখন তাহলে বন্ধুদের সেগমেন্টের পালা।
বন্ধুদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আগে আমরা কোনটা পড়বো, প্যাসেজ পড়বো নাকি হচ্ছে হেডিং পড়বো? সো ঝটপট আমাদেরকে এটা একটু কমেন্টে লিখে জানাও। ফারহান ভাই হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আগে আমরা হেডিং এর লিস্টটা দেখে নিব নাকি জি, প্যারাগ্রাফটা পড়বো? ওকে। সো ঠিক আছে, থ্যাংক ইউ আশিক ভাইয়া। সো আমরা কি আগে হেডিং এর লিস্টটা দেখবো নাকি আমরা প্যারাগ্রাফ পড়বো? এই কোশ্চেনটার উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাও, আমরা ততক্ষণে পরের কোশ্চেনটা অ্যান্সার করতে চাই। পরের কোশ্চেনটা হচ্ছে যে, হাউ টু ডু ওয়েল ইন ইয়েস নো অর নট গিভেন কোশ্চেন্স। So that's another very very tricky and challenging type of question, যেটাকে বলা হয় sometimes yes no not given, sometimes they are called true false not given। যেটা আসে আপনাকে সেটাই লিখতে হবে আনসার শিটে, yes no হলে yes no লিখতে হবে, true false হলে true false লিখতে হবে, একই জিনিস ভিন্ন নামে আসতে পারে এক্সামে। সো মোস্টলি yes no not given। সো yes no not given মানে কি আমি একটু আগে ব্যাপারটা বলি, তারপরে আমি আপনাকে টিপস দেব কিভাবে এটা ট্যাকেল করবেন। সো ব্যাপারটা হচ্ছে আপনাকে কিছু স্টেটমেন্ট দেবে 1 2 3 4, আপনাকে বলা হবে এই স্টেটমেন্ট গুলো কি ট্রু ফলস নাকি নট গিভেন, দ্যাটস ইট। সো আপনি স্টেটমেন্ট গুলো পাওয়ার সাথে সাথে কি করবেন, তাহলে স্টেটমেন্ট নাম্বার 1 2 3 আপনি ন্যাচারালি একটা কাজ করবেন যেটা আমি না বললেও করবেন, দ্যাট ইজ দ্যাট ইজ কল্ড কম্পেয়ারিং। আপনি অটোমেটিক নিজের অজান্তেই আপনি যে হেডিংটা যে স্টেটমেন্টটা ওখানে দেয়া আছে কোয়েশ্চেনে, স্টেটমেন্টটাকে আপনি কম্পেয়ার করা শুরু করবেন কিসের সাথে, টেক্সটের সাথে। টেক্সট মানে কি, প্যাসেজ, কারণ প্যাসেজেই আসে ট্রুথ, ট্রু ফলস নট গিভেন সবকিছুর উপরে আছে ট্রুথ, দ্য সোর্স, যে আলটিমেট যে সত্যটা সেটা কিন্তু প্যাসেজে আছে। সুতরাং আপনি স্টেটমেন্টকে অবশ্যই প্যাসেজের সাথে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করতে হলে আগে তো লোকেট করতে হবে, তাই না? স্টেটমেন্টটার মধ্যে আপনি কিওয়ার্ডটা নেন, কিওয়ার্ডটা রিকোয়ারমেন্ট সবগুলোই একই, ট্রু ফলস আর নট গিভেন। আপনি কিওয়ার্ডটা নিয়ে আপনি প্যাসেজে চলে যান, সেখানে লোকেট করেন। সাপোজ লোকেট করতে পারলেন, দেন ইউ টেক্সটের ইনফরমেশনটা পড়বেন, স্টেটমেন্ট কি বলছে সেটাই পড়বেন, ইউ উইল কম্পেয়ার। কম্পেয়ার কেন করবেন? ডিসাইড করার জন্য এই স্টেটমেন্টটা ট্রু ফলস নাকি নট গিভেন। সো এই কম্পারিজনের রেজাল্ট হতে পারে তিনটা। যদি দুটা হতো খুব ইজি হতো এই কোশ্চেন গুলো, ইয়াস বা নো, ট্রু বা ফলস, কিন্তু আনফরচুনেটলি তিনটা। সো কম্পারিজনের রেজাল্ট নাম্বার 1 হচ্ছে দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য টেক্সট, মানে স্টেটমেন্ট যা বলেছে টেক্সটও তাই বলেছে, সুতরাং এটা ট্রু, একেবারে সোজা। যদি এটা হয় কম্পারিজনের রেজাল্ট যে স্টেটমেন্ট এবং টেক্সট কন্ট্রাডিক্ট করেছে, দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস উইথ দ্য টেক্সট, তাহলে নো। কন্ট্রাডিক্ট মানে কি? হতে পারে অপোজিট, হতে পারে অন্য ইনফরমেশন। অপোজিট না হলেও কিন্তু কন্ট্রাডিক্ট করা যায়। কোশ্চেন বললো 10, স্টেটমেন্ট বললো 20, এটাও কন্ট্রাডিকশন। সো নাম্বার 3, যেটা নিয়ে যত ঝামেলা, নট গিভেন। নট গিভেন যদি এমন হতো অ্যাকচুয়ালি নট গিভেন, তাহলে একেবারে ইজি হতো। পুরো ব্যাপারটা, পুরো স্টেটমেন্টটা যদি মিসিং থাকতো, তাহলে পুরোটা মিসিং থাকবে না, ওই ডিসকাশনটা কিন্তু থাকবে টেক্সটে, আপনি খুঁজে পাবেন, কিন্তু ওখানে কম্পারিজন করতে গেলে একটা রেজাল্ট পাবেন। রেজাল্টটা কি হবে? স্টেটমেন্টে এমন একটা ইনফরমেশন আছে যেটা টেক্সটে নাই, স্টেটমেন্টে একটা এক্সট্রা ইনফরমেশন আছে পাবেন। দ্যাট ইজ অ্যান এক্সট্রা ইনফরমেশন ইন দ্য স্টেটমেন্ট মোর দেন দ্য টেক্সট, যেটা টেক্সটে বলা হয়নি, পুরোটাই বলা হয়েছে, একটা পার্ট এক্সট্রা আছে, ওই এক্সট্রাটা খুঁজে পেলে দ্যাট ইজ নট গিভেন। আমি একটা এক্সাম্পল দিলে একটু সোজা হবে সবার জন্য। আমি এখানে একটা এক্সাম্পল স্ক্রিনিং করছি, ফারহান ভাই স্ক্রিনিং করছে খুব সুন্দরভাবে। উপরে আপনি দেখছেন ব্ল্যাক ফন্টে টেক্সট দেয়া আছে, অর্থাৎ প্যাসেজে যেটা আছে, যেটা সত্য, যেটা সবার উপরে ট্রুথ, দ্য সেলস অফ স্মার্টফোনস হ্যাভ ইনক্রিজড। সাপোজ এই লাইনটা প্যাসেজের কোথাও না কোথাও পাওয়া গেল। এখন আপনার স্টেটমেন্টটা যদি স্টেটমেন্ট এর মতো হয়, দ্য সেলস অফ স্মার্টফোনস হ্যাভ গন ডাউন, তাহলে আমি যে গন ডাউন এবং হ্যাভ ইনক্রিজড এটার সাথে কম্পেয়ার করি, রেজাল্ট কি আসবে? হোয়াট ইজ দ্য রেজাল্ট? রেজাল্ট ইজ কন্ট্রাডিকশন। স্টেটমেন্ট বলছে গন ডাউন, আর আমার প্যাসেজ বলছে হ্যাভ ইনক্রিজড, সো দ্যাট ইজ এ ক্লিয়ার কন্ট্রাস্ট। সুতরাং 1 নাম্বার স্টেটমেন্টটা আমরা নো ধরবো। সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে? দ্য সেলস অফ স্মার্টফোনস হ্যাভ গন আপ, এটাকে যদি আমি টেক্সটের সাথে কম্পেয়ার করি, হ্যাভ ইনক্রিজড এন্ড গন আপ, এন্ড ইনক্রিজড কি, ইট ইজ ম্যাচিং উইথ ইচ আদার, সো স্টেটমেন্ট এগ্রিজ, এটা ট্রু। এই দুটো সবাই পারে। 3 নাম্বারটা দেখেন, দ্য সেলস অফ স্মার্টফোনস হ্যাভ ইনক্রিজড র্যাপিডলি, আর কম্পেয়ার করলে দেখতে পাই সেলস, টেক্সট বলছে দ্য সেলস অফ স্মার্টফোনস হ্যাভ ইনক্রিজড,
তাহলে ইনক্রিজড এবং ইনক্রিজ র্যাপিডলি। আমরা স্টেটমেন্টে একটা এডিশনাল ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন পাচ্ছি। র্যাপিড, টেক্সটে গতির কথা আলোচনা হয়নি, এটা কি র্যাপিডলি, ড্রামাটিক্যালি, না এক্সপোনেনশিয়ালি, না স্লোলি, না গ্র্যাজুয়ালি বেড়েছে, সে আলোচনাটা হয়নি ওখানে, কোথাও ওখানে আলোচনা পাওয়া যায়নি বলে এই স্টেটমেন্ট সিটা হবে নট গিভেন, শুধুমাত্র ওই একটা ওয়ার্ডের জন্য র্যাপিডলি। পুরো ব্যাপারটা কিন্তু ডিসকাসড হয়েছে। সো এভাবে আপনাকে এক্সট্রা ইনফরমেশনটা খুঁজে বের করতে হবে যেটা টেক্সটের চেয়ে বেশি। সো দ্যাট ইজ দ্য টেকনিক। সো আই সামারাইজ, আপনি স্টেটমেন্টটাকে টেক্সটের সাথে কম্পেয়ার করবেন, কম্পেয়ার করলে যদি এক্সট্রা ইনফরমেশন পান স্টেটমেন্টে, সেটা নট গিভেন, আর এগ্রি করলে ট্রু, কন্ট্রাডিক্ট করলে ফলস। দ্যাটস ইট। চমৎকার, মানে খুবই চমৎকার ভাবে আশিক ভাইয়া অ্যান্সারটা দিয়েছেন। এখন আমরা বন্ধুদের একটু কমেন্ট দেখে আসি। বন্ধুদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি আগে হেডিং লিস্ট পড়ব নাকি আমরা প্যারাগ্রাফ পড়ব, দেখি আমাদের বন্ধুরা কি বলছে। আমাদের বন্ধুদের থেকে হচ্ছে নিশাত তাসনিম বলছে প্যাসেজ, ফাহিমা সুলতানা বলছে প্যাসেজ, নূর তারিকুল ইসলাম বলছে প্যারাগ্রাফ পড়বো, সাইয়েদ তাহসিন রিফাত বলছে প্যারাগ্রাফ, মাহফুজা মারিয়া বলছে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে হুমায়ুন কবির বলছে স্কিমিং থ্রু প্যারাগ্রাফ, লাইলা কাদের বলছে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে আমাদেরকে আরো বলছে আলী আহমেদ মারজান বলছে প্যারাগ্রাফ, ফাহিমা সুলতানা প্যারাগ্রাফের কথা বলছে। সো অনেক বন্ধুরাই প্যারাগ্রাফ বলেছে, আর এক দুইজন হেডিং লিস্টের কথা বলেছে। সো আশিক ভাইয়া, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার? ডেফিনেটলি আগে আপনি প্যারাগ্রাফটা পড়বেন। আপনি আগে হেডিং লিস্ট পড়লে তো আপনি 10টা হেডিং নিয়ে একটা প্যারাগ্রাফের উপর ইম্পোজ করছেন, সেটা মিস্টেক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনি একদম ফ্রি মাইন্ডে প্যারাগ্রাফটা পড়বেন, রাইটারের পার্সপেক্টিভ ধরার চেষ্টা করবেন, তারপর একটু চিন্তা করবেন যে রাইটার এখানে কি বলেছে, তারপর গিয়ে হেডিং এ যাবেন। ওকে, সো আশা করি সবাই অ্যান্সারটা পেয়ে গেছি। যারা ভুল করেছিলাম কিংবা যারা একটু কনফিউশনে ছিলাম তারাও আশা করি এখন ক্লিয়ার। এখনো অনেক বন্ধুরা অ্যান্সার দিচ্ছে আমাদেরকে, যেমন এ কে এম হুমায়ুন কবির বলছে প্যাসেজ, মার্জিয়া মিথিলা বলছে প্যারাগ্রাফ, তাও প্যারাগ্রাফ বলছে, অর্পণ কুন্ডু বলছে প্যাসেজ, সুজন মিয়া বলছে প্যারাগ্রাফ, আল আমিন বিজয় বলছে কোশ্চেন। এটা তো কোশ্চেনই ছিল না, অপশনের বাইরে থেকে কোনো কিছু অ্যান্সার করা যাবে না অ্যাকচুয়ালি। সো আমরা তাহলে পরবর্তী প্রশ্নটা দেখে আসি ভাইয়া। আমাদের পরের কোশ্চেন হচ্ছে যে হাউ টু হ্যান্ডেল এমসিকিউ কোশ্চেনস। থ্যাংক ইউ ফারহান ভাই, আপনি আমাকে সব কঠিন, আজকে একদম সবচেয়ে চ্যালেঞ্জিং কোশ্চেন গুলোই করছেন। এটা আসলে এই কৃতিত্ব, এই ক্রেডিটিং বা ডিসক্রেডিট এটা আসলে আমার না, এটা আমাদের বন্ধুদের, যারা আসলে সেশনগুলোর আগেই আমাদের ইনবক্সে অনেক অনেক প্রশ্ন করে যে এটা কি ওটা কি এটা কি ওটা কি। সো সবগুলোকে কম্পাইল করাটা মূলত আমার কাজ। আমি আসলে মানে এক্সাম প্রশ্ন সেট করি নাই, প্রশ্ন সিলেক্ট করেছি মূলত। থ্যাংক ইউ। সো হেডিং কোয়েশ্চেন ট্রু ফলস নট গিভেন আলোচনা করলাম, এখন এমসিকিউ, এটাও খুবই চ্যালেঞ্জিং, সবাই প্রবলেম ফেস করে। এখন যে আলোচনাটা করবো এটা কিছুটা লিসনিং এও প্রযোজ্য হবে, লিসনিং এর ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এমসিকিউ লিসনিং এ অনেক বেশি আসে, রিডিং এ তো আসেই, অনেক বেশি আসে, অনেক ধরনের এমসিকিউ আছে। সো আমি ফার্স্ট অফ অল একইভাবে আগে বলি যে এমসিকিউ মানেটা কি, তারপর বলবো যে এমসিকিউ কোশ্চেন গুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব। এমসিকিউ মানে হচ্ছে, উপরে আপনি একটা এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল দিয়েছি, দুটো এক্সাম্পল। একটা কোশ্চেন আছে যে অ্যাকর্ডিং টু দ্য রাইটার অ্যাডভান্স টেকনোলজি ডট 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 দেন এ বি সি এন্ড ডি। দ্যাট মিন্স উপরে একটা লাইন থাকবে, নিচে এ বি সি ডি করে কিছু ফ্রেজ থাকবে। সো উপরের লাইনটাকে বলা হয় স্টেম, উপরের লাইনটাকে বলা হয় স্টেম, মেইন বা মূল। আর এ বি সি ডি এগুলোকে বলা হয় অপশনস। অপশনস গুলোর মধ্যে একটা হচ্ছে কারেক্ট আনসার, বাকি তিনটা হচ্ছে ডিস্ট্রাক্টর। ডিস্ট্রাক্টর মানে যেটাকে আপনাকে ডিস্ট্রাক্ট করবে, লাইনচ্যুত করবে, ইজন্ট ইট? সো এখানে আপনাকে কত কিছু দেখতে হচ্ছে। একদিকে আপনাকে উপরে স্টেমটা পড়তে হচ্ছে, ওইদিকে প্যাসেজ বা টেক্সট তো আছেই, দেন ইউ হ্যাভ টু লুক এট দ্য অপশনস। অপশনস এর মধ্যে আবার আপনার ডিস্ট্রাক্টর দেয়া, এবং ডিস্ট্রাক্টর গুলো খুবই রিসার্চ করা, যেগুলো আপনাকে রিয়েলি ডিস্ট্রাক্ট করবে, এগুলো অনেক পাইলটিং এর পরে করা হয়। দেন ওখান থেকে কারেক্ট অপশনটা খুঁজে পাওয়া, which is very চ্যালেঞ্জিং। সো আমি একটু বলি, আপনি ফার্স্ট অফ অল স্টেমটা পড়বেন, অ্যাকর্ডিং টু দ্য রাইটার অ্যাডভান্সিং টেকনোলজি। যদি স্টেম আপনাকে ইনাফ ইনফরমেশন দেয়, আর কিছু স্টেম অনেক ছোট হয়, কিছু স্টেটমেন্ট বড় হয়, এটা ছোট, এটা ইনাফ ইনফরমেশন দিচ্ছে না। স্টেমে যদি ইনাফ ইনফরমেশন পাই, তাহলে স্টেম পড়ে আমরা সোজা প্যাসেজে চলে যাব, অপশন পড়ার আগেই। কিন্তু এখানে যেহেতু স্টেম খুবই কম ইনফরমেশন দিচ্ছে, আমরা অপশনে যাব। তো স্টেম পড়ার সময় অবশ্যই স্টেমের কিওয়ার্ডটা বুঝে নিতে হবে, রিকোয়ারমেন্ট বুঝে নিতে হবে। অ্যাকর্ডিং টু দ্য রাইটার অ্যাডভান্সিং টেকনোলজি ডট ডট ডট, বোঝা যাচ্ছে রাইটার এখানে অ্যাডভান্সিং টেকনোলজি কি করছে,
এটার কি এটার রোলটা কি সেটা নিয়ে কিছু বলবে, তাই না? সো এরপর আমি যখন অপশনগুলোর দিকে তাকাবো, আপনি খুব অ্যানালিটিক্যালি অপশনগুলোর দিকে তাকাবেন। এমনিতে সারাদিন এবিসিডি গুলো বারবার পড়ে আপনি কিছুই বুঝবেন না আনলেস ইউ কম্পেয়ার। সো অপশনগুলোকে আমরা শুধু কম্পেয়ার করবো, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এ এন্ড বি, সি এন্ড ডি, ডি এন্ড বি, সি এন্ড এ, উইল লুক ফর দ্য ডিফারেন্সেস বিটুইন অপশনস। ওকে, সো নাম্বার 1 হচ্ছে অপশনগুলোর মধ্যে আমরা ডিফারেন্স খুঁজবো, সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স খুঁজবো। অ্যাট দ্য সেম টাইম যদি সম্ভব হয়, অনেক ক্ষেত্রেই সম্ভব হবে, অপশনগুলোকে আমরা গ্রুপ আপ করে নিব। গ্রুপ আপ মানে কি, সাপোজ এ বি সি এক গ্রুপে পড়ে যেতে পারে কোনো একটা বেসিসে, বা ডি এন এক গ্রুপে পড়তে পারে, বা এবি এক গ্রুপে, সিডি এক, কোনো একটা ক্যাটাগরিতে ফেলে আপনি গ্রুপ আপ করে নিলে খুবই সুবিধাজনক। যেমন আমি বলি, এ আছে হোল্ডস ক্রিয়েটিভিটি ইন চেক, বি বলছে ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, সি বলছে এনহ্যান্সেস ক্রিয়েটিভিটি, ডি বলছে ইজ এ টাইরনি। তাহলে আমি দেখতে পাচ্ছি এ এবং বি, সরি বি এবং সি, ইমপ্রুভস এনহ্যান্সেস, দুটাই কিন্তু পজিটিভ, যে টেকনোলজি ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করে বা ইমপ্রুভ করে। বি এন্ড সি কাইন্ড অফ একই ধরনের আনসার। এ এন্ড ডি আবার হোল্ডস ক্রিয়েটিভিটি ইন চেক বা টাইরেনি, যদিও একই ধরনের, একটু ডিফারেন্ট, কিছুটা নেগেটিভ। টেকনোলজি এবং টেকনোলজি এবং ক্রিয়েটিভিটির যে রিলেশনশিপ, এ এন্ড ডি বলছে এটা একটু কন্ট্রাডিক্টরি, এটা একটু নেগেটিভ, বি এন্ড সি বলছে পজিটিভ। তাহলে বি এন্ড সি এক গ্রুপে, এ এন্ড ডি এক গ্রুপে। তাহলে যদি আমি এখন নেক্সট টিপটা দিই, এলিমিনেশন, অর্থাৎ বাদ দেওয়া, একটা একটা বাদ দিয়ে ফেলা। যখন আপনি আনসারটা খুঁজছেন, এটা কি আনসার, নো, এটা কি আনসার, নো, একটা একটা এলিমিনেট করতে পারেন। সো প্যাসেজে যদি আপনি এরকম ইনফরমেশন দেখতে পান যে রাইটারের টোনটা এরকম যে অ্যাডভান্সিং টেকনোলজি আসলে ক্রিয়েটিভিটির সাথে একটা কন্ট্রাডিক্টরি জিনিস, তখন আপনি ইজিলি বি এন্ড সি বাদ দিতে পারছেন। ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, এনহান্সেস, তার এটা পজিটিভ। পজিটিভ এ আর বি, বি এন্ড সি আরেকটা কারণে বাদ দেওয়া যায়, বি এন্ড সি কিন্তু একই অর্থ। বি যদি কারেক্ট হয় সিও কারেক্ট, সি যদি কারেক্ট হয় বিও কারেক্ট, সুতরাং বোথ আর ইনকারেক্ট, ইজন্ট ইট? কারণ একই মিনিং। এভাবে আমি যেভাবে অপশনগুলোকে অ্যানালিসিস করেছি, দেখেন আমি ডিফারেন্স খুঁজেছি, তাদেরকে ক্যাটাগরাইজ করে গ্রুপ আপ, টিম আপ করে নিয়েছি, তাহলে আমার অপশনটা কমে গেল। আমি দুটা পজিটিভ দুটা নেগেটিভ বার করেছি। ডান পাশেরটাও দেখেন, অ্যাকর্ডিং টু দ্য রাইটার, ক্রিয়েটিভ পিপল আর ইউজুয়ালি born with their talents, are born with their talents, are not born with their talents, are geniuses. So আমি দেখতে পাচ্ছি এ এবং বি বলছে বর্ন উইথ ট্যালেন্ট, অর্থাৎ ক্রিয়েটিভ পিপলের ডেফিনেশনটা চাচ্ছে রাইটার। এ এবং বি দু জায়গায় বলছে তারা বর্ন ট্যালেন্ট, অর্থাৎ তারা ন্যাচারালি ইনস্টিংটিভলি ট্যালেন্টেড। কিন্তু এ এবং বির মধ্যে একটা ছোট্ট মাইনিউট সাটেল ডিফারেন্স আছে। এ বলছে ইউজুয়ালি বর্ন, বি বলছে বর্ন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, ইজন্ট ইট? সো এই যে সূক্ষ্ম পার্থক্য, এটাই আপনাকে বুঝে নিতে হবে। এট দ্য সেম টাইম, আর নট বর্ন উইথ দেয়ার ট্যালেন্টস আর জিনিয়াস। সো সিটা একটু একেবারে আলাদা রাখা যায়। সি বলছে না, তারা বর্ন উইথ, নট বর্ন উইথ ট্যালেন্ট। আমরা বুঝতে পারছি ডিবেটটা আসলে তারা বর্ন নাকি মেড। সি বলছে নট বর্ন, এ বি বলছে বর্ন, তাহলে এ বি এক গ্রুপে, সি এক গ্রুপে। ডিটা কিছুটা ডিফারেন্ট, ডিটা আপনি আলাদা রাখেন, ডিটাকে চাইলে আপনি এমনিতেও এলিমিনেট করতে পারেন। সো এটাই হচ্ছে মাল্টিপল চয়েসের স্ট্র্যাটেজি। আমি একটু সাম আপ করি। আপনি ফার্স্ট অফ অল স্টেমটা পড়বেন, উপরে যে লাইনটা অ্যাকর্ডিং টু দ্য রাইটার, স্টেমটা পড়ে যদি স্টেম আপনাকে ইনাফ ইনফরমেশন যে আগে প্যাসেজে গিয়ে সেটা লোকেট করে আসেন। যদি ইনাফ ইনফরমেশন না দেয় তাহলে অপশন পড়ে তারপরে প্যাসেজে যান। সো অপশন পড়ার সময় হোয়াট ইউ উইল ডু, ইউ উইল লুক ফর দ্য ডিফারেন্সেস, ইউ উইল গ্রুপ দেম আপ, টিম দেম আপ, দেন ইউ উইল ট্রাই টু এলিমিনেট। টিম আপ করে আপনি প্যাসেজে চলে যাবেন, সেখানে যখন আপনি ইনফরমেশনটা পড়বেন, দেন ইউ ট্রাই টু এলিমিনেট। চাইলে একটা গ্রুপ এলিমিনেট করে দিতে পারেন, হুইচ উইল মেক ইউর অ্যাপ্রোচ ভেরি ইজি। এভাবে ট্যাকেল করতে হবে। আর ওভারঅল এখানে আপনাকে খুবই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস হওয়া লাগবে, একেবারে স্মার্ট হওয়া লাগবে। কারণ ইউ হ্যাভ দ্য স্টেম, টেক্সট, অপশনস, ডিস্ট্রাক্টরস, কারেক্ট অপশন, আবার ওইদিকে আনসার শিট, খুবই প্রেশারাইজিং। এটাকে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে মাল্টিপল চয়েস লিসনিং এবং রিডিং এর ক্ষেত্রে। সো আমি যেগুলো বললাম এগুলাই হচ্ছে টিপস বা রাইট অ্যাপ্রোচ, রাইট স্ট্র্যাটেজি। এর বাইরে বাকিটা হচ্ছে প্র্যাকটিস। ওকে, আশিক ভাইকে অনেক ধন্যবাদ। একটা ওয়ার্ড আশিক ভাই বলছিলেন, সেটা হচ্ছে এলিমিনেশন। একটু বন্ধুদের জন্য একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেই, এটা হয়তো বা আপনাদের আইএলটিএস এক্সামের প্রিপারেশনকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলবে। সেটা হচ্ছে শার্লক হোমস তিনি কিন্তু যখন কোনো প্রবলেম সলভ করতেন তখন তিনি অপশনগুলো বের করতেন। মনে করেন যে একটা অপরাধ কে কে করতে পারে, সাসপেক্ট হচ্ছে মনে করেন 4 জন, তারপর তিনি সেখান থেকে বাদ দিতেন, অমুক হবে না, অমুক ওখানে হয়তো উপস্থিত ছিলেন না,
তমুক হবেন না, কারণ তমুকের সাথে হয়তো বা তার কোনো শত্রুতা ছিল না। এখন দুইজন বাকি আছেন, সেই দুইজনের থেকে একটা বেস্ট ওয়ান কম্পারিজন করে তিনি কিন্তু বের করার ট্রাই করতেন, রিজনিংটা করার ট্রাই করতেন। সো এখানে অনেকগুলো ইকুয়েশন আপনার মাথার মধ্যে খুব দ্রুত কাজ করাতে হবে, এবং এই জিনিসটা করতে হলে একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ দেয়ার ইজ নো শর্টকাট। রাইট আশিক ভাইয়া? এক্স্যাক্টলি। আচ্ছা, সো তাহলে বন্ধুদের জন্য আরেকটা প্রশ্ন দেই, বন্ধুরা কমেন্টে আমাদেরকে আবার লিখে জানাও যে যখন এমসিকিউ আমি সলভ করব তখন আমি আগে কি পড়বো, আমি কি আগে কোশ্চেন পড়বো নাকি আমি আগে স্টেম পড়বো? এটা একটু ঝটপট সবাই লিখে জানাও কমেন্টে। আমরা ততক্ষণে পরের প্রশ্ন, ফারহান ভাই, স্টেম অর অপশনস? ওকে, স্টেম অর অপশনস, এটা একটু লিখে জানাই। ততক্ষণে আমরা পরের প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে যে হাউ টু প্র্যাকটিস রিডিং অ্যাট হোম, যেটা আমি একটু আগেই বললাম যে প্র্যাকটিস ছাড়া ভিন্ন কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমি এমনিতেও বলতে চেয়েছি যে প্র্যাকটিস করা যে প্রসেসটা, কারণ রিডিংটা অনেকটাই সেলফ স্টাডি। হয়তো আপনাকে টিচার কিছু স্ট্র্যাটেজি দিয়ে দিবে, কিন্তু নিজের কাজটাতে নিজেকেই করতে হবে। রাইটিং স্পিকিং এ যেরকম সবসময় টিচার আপনাকে লিখে আপনি লিখবেন, টিচার ফিডব্যাক দিবে, রিডিংটা এরকম নয়। আফটার গেটিং দ্য ট্রেনিং ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি ডেভেলপ ইয়োরসেলফ। সেক্ষেত্রে কিভাবে করবেন আমি একটু বলতে চেয়েছি। তো সেক্ষেত্রে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই, লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড দিলে আমি রিডিং আসলে দু ধরনের। আমরা তো সবাই রিড করি, দু ধরনের রিডিং আছে। ওয়ান ইজ কল এক্সটেন্সিভ রিডিং, আদার ওয়ান ইজ কল ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং হচ্ছে যেটা এক্সামে এসে আপনি প্যাসেজ পড়ছেন, কোয়েশ্চেন আনসার দিচ্ছেন, এটা একটা ইন্টেন্সিভ রিডিং এর এক্সাম্পল। অর্থাৎ একটা নির্দিষ্ট পারপাসে পড়ছেন, কিছু কোয়েশ্চেন আনসার জন্য, কিছু ইনফরমেশন বার করার জন্য, এটা ইন্টেন্সিভ, নির্দিষ্ট টাইমে। এক্সটেন্সিভ মানে কি, আপনার যে রিডিং হ্যাবিট, আপনি যে সকালবেলা নিউজ পেপার পড়ছেন বা গল্পের বই পড়ছেন, ম্যাগাজিন পড়ছেন, কমিক বুকস পড়ছেন, এগুলো আপনার রিডিং হ্যাবিট, সেটা এক্সটেন্সিভ। সো আপনাকে আগে নিজেকে রিডার বানাতে হবে, তারপর রিডিং টেস্টটা আপনি ভালো করবেন। কারণ আজ দেখতে চাচ্ছে আপনি রিডার কিনা। যদি আপনি রিডারই না হন, আপনার রিডিং হ্যাবিটটা গ্রো না করে, তাহলে হঠাৎ করে ইন্টেন্সিভ এক্সাম রিডিং এ আসলে ইউ ক্যানট কনসেন্ট্রেট। এতক্ষণ ধরে কনসেন্ট্রেট হোল্ড করে রাখা, এই যে দেখলেন এমসিকিউ কোশ্চেন, কত সার্টেল মাইনিউট সূক্ষ্ম বিষয়গুলো আপনাকে কাজ করতে হচ্ছে। কিন্তু যারা রিডিং এর হ্যাবিটই নেই, তারা হঠাৎ করে এটা পারবে না, কনসেন্ট্রেশনই রাখতে পারবে না। সেজন্য আপনাকে ফার্স্ট অফ অল নিজেকে রিডার বানান। বাংলা হোক, ইংলিশ হোক, যেটা আপনার ভালো লাগে, যে ধরনের আর্টিকেল ভালো লাগে, স্টার্ট রিডিং। ফার্স্ট মেক ইউর সেলফ রিডার, এটা একটা বিষয়। এখন যদি আইএলস এ আসেন, যে আইএলস রিডিং এর জন্য আমি পার্টিকুলারলি কি করব, আমার অনগোয়িং রিডিং এর পাশাপাশি, রিডিং হ্যাবিটের পাশাপাশি, সবাই সাধারণত মক টেস্ট দেয়। অর্থাৎ ক্যামব্রিজ এক্সাম পেপার গুলো আছে, অর্থাৎ টেস্ট পেপার ওপেন করা আছে 14টা, সেখানে টেস্ট গুলো সবাই দেয়, বা বিভিন্ন বুক আছে, বা মক টেস্টের বিভিন্ন সেন্টার গুলোতে সবাই গিয়ে টেস্ট দেয়। সো একটা জিনিস আমি বলবো যে আপনি যখন টেস্ট দিবেন, ভালো কথা, বাসায় যখন টেস্ট দিবেন, টেক এ হোল টেস্ট অ্যাট এ স্ট্রেচ। অর্থাৎ একটা টেস্ট, পুরো টেস্ট দিবেন। একটা টেস্টে 3টা প্যাসেজ থাকে একাডেমিকে, 13টা বা 14টা কোশ্চেন থাকে ইচ প্যাসেজে। তো যেটা অনেকেই করে, বাসায় তো কোনো কেউ আপনাকে রেস্ট্রিকশন দিচ্ছে না, সে সাধারণত বেশিরভাগ ক্যান্ডিডেট একটা প্যাসেজ করে সকালে, 8টা প্যাসেজ করে বিকালে, অর্থাৎ একটু একটু করে। এটা কিন্তু করা উচিত না, বিকজ আপনি 3টা প্যাসেজ একসাথে 1 ঘন্টায় শেষ করে 40টা কোয়েশ্চেন আনসার দিবেন এবং আনসার শিটে ট্রান্সফার করবেন। এই কাজটা আপনি 40 মিনিটে করতে পারেন কিনা, এই যে স্ট্রেস, এই স্ট্রেস নেয়ার, প্রেশার নেয়ার হ্যাবিটটা গ্রো করতে হবে। যখনই টেস্ট দিবেন, একটা ফুল টেস্ট দিবেন। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি যখন রিডিং বা লিসনিং এর জন্য প্র্যাকটিস করতাম ইন মাই ওন স্টুডেন্ট লাইফ বিফোর টেকিং মাই আইএলস, আমি লিসনিং দিলে সবসময় 2টা দিতাম অ্যাট এ স্ট্রেচ, রিডিং দিলে 2টা দিতাম, তাহলে আমি 6টা পেসেজ পড়ার এক্সপিরিয়েন্স একসাথে। ইট ইজ কল লাইক ডিফিকাল্ট প্র্যাকটিস অ্যান্ড ইজি ব্যাটল, ইজন্ট ইট? হার্ড প্র্যাকটিস, ইজি ব্যাটল, সেটা আমি করতাম। এটা প্রেশারটা যত বেশি নিতে পারেন আগেই, এক্সামটা তখন ইজি লাগবে আপনার কাছে। দ্যাট ইজ ওয়ান টিপ। আনাদার টিপ ইজ ভেরি ক্রুশাল, যেটা কেউ করে না, বেশিরভাগ ক্যান্ডিডেট করে না। তারা রিডিং টেস্ট প্রচুর দেয়, প্রচুর মক টেস্ট দেয়, 40টা 30টা মক টেস্ট দেয়, কিন্তু তারা ইমপ্রুভ করে না। দে আস্ক মি অফ টাইমস যে স্যার, আমি তো রিডিং প্যাসেজ, আমার রিডিং টেস্ট ক্যামব্রিজ একেবারে 1 থেকে 14 শেষ করেও আমি 40-এ 20-এর উপর পাচ্ছি না। কারণটা কি? আপনি বারবার নিজেকে টেস্ট করেছেন, নিজেকে ইমপ্রুভ করেননি। সেই জন্য আমার লাস্ট বুলেট পয়েন্ট যেটা আমি দেখাচ্ছি, রিসার্চ অন দ্য গিভেন টেস্ট বিফোর টেকিং এ নিউ ওয়ান। যে রিডিংটা আপনি করেছেন, এখানে 20টা হয়েছে, 10টা হয়েছে, 15টা হয়েছে, হোয়াট এভার, এটা নিয়ে রিসার্চ করেন। এখানে আপনার
ভুল উত্তরগুলো নিয়ে অ্যানালিসিস করেন যে 14 নম্বর কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন বা 12 নম্বর কোশ্চেন কেন ভুল হলো, আসলে উত্তরটা কি, কেন আমার ভুল হলো, কোন ট্র্যাপে আমি ট্র্যাপড হয়েছি, ওদের যে গেমটা, ওরা আপনার সাথে যে ট্র্যাপিং বা বিভিন্ন কৌশলে আপনার রিডিং স্কিলটাকে টেস্ট করে, ওদের কৌশলগুলো আপনি ধরে ফেলবেন রিসার্চ করলে। ইফ ইউ ডু এ থরো রিসার্চ অন দ্য গিভেন টেস্ট, সেক্ষেত্রে আপনার এত বেশি মক টেস্টও দেওয়া লাগবে না, আপনি 2টা বুক শেষ করে নিজেকে ক্লিয়ার ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। সো একটা রিডিং টেস্ট করে যদি আমি রিসার্চ করি ওটা নিয়ে যদি আমি 7 দিনও পড়ে থাকি, 7 দিনে আমার অন্য বন্ধুরা হয়তো 100টা করে ফেলছে, কিন্তু আমি একটা নিয়ে 7 দিন পড়েছিলাম, 7 দিন পরে আমি সেকেন্ড ওয়ানে গেলাম, ইউ উইল সি এ ক্লিয়ার ইমপ্রুভমেন্ট যে আপনি, এবং ওই রিডিং এর আননোন ওয়ার্ড গুলো আপনি শিখে ফেলেন, ইউ উইল ফাইন্ড ইউরসেলফ এ বেটার এন্ড মোর এক্সপিরিয়েন্স রিডার। কিন্তু করে রেখে দিলেন ডাজন্ট ওয়ার্ক। আই থিংক these are the tips I wanted to give you. Make yourself an extensive reader, develop your reading habit. Then whenever you take a test, take a whole test, don't take just a part of it. Then do research on the given test. Thank you. ওকে, সো আশিক ভাইয়া, আমাদের অনেক বন্ধুরাই আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে, আমরা একটু তাদের নামগুলো দেখে আসতে পারি। আমাদেরকে হচ্ছে নূর তারিকুল ইসলাম বলছে স্টেম, নুরুল আমিন বাবু বলছেন স্টেম, ফাহিমা সুলতানা বলছে স্টেম, নুজহাত হাসান নোভা বলছে স্টেম, খাদিজা আক্তার রূপা স্টেম বলছে, কবিতা মার্মা স্টেম বলছে, অর্পণ কুন্ডু স্টেম বলছে, তারপর হচ্ছে ফেরদৌস ইসলাম খান স্টেম বলছে, আলামিন বিজয় স্টেম বলছে, এবং জুনায়েদ কবির সিয়াম স্টেম কিংবা অপশন কিছু বলছে না, সবাইকে হাই দিচ্ছে। হাই সিয়াম। সো আমরা কিন্তু সবারই মোটামুটি সঠিক উত্তরগুলো জেনে নিলাম। তাহলে বুঝতে পারলাম যে আমাদের সেশনটা বেশ ইন্টারেক্টিভ হচ্ছে এবং আমাদের স্টুডেন্টরা শিখতে পারছে। আমরা তাহলে পরবর্তী প্রশ্নটা একটুতে যাই, সেটা হচ্ছে ইজ দেয়ার এনি নেগেটিভ মার্কিং? খুবই বেসিক একটা কোশ্চেন, অনেক সময় জিজ্ঞেস করা হয় আমাদেরকে। থ্যাংক ইউ। নো, দ্যার ইজ নো নেগেটিভ মার্কিং। কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ নেগেটিভ মার্কিং মানে ভুল উত্তরের জন্য আমার মার্কস কাটা যাবে কিনা, না, ভুল উত্তরের জন্য কোনো মার্কস কাটা যাবে না। দ্যাটস ওয়াই আই উড সাজেস্ট দ্যাট সবসময় 40টা কোয়েশ্চেনই অ্যাটেম্প্ট করবেন, আপনি 3টা প্যাসেজই কভার করবেন। অনেকে স্ট্র্যাটেজি নেয় যে আমি 2টা প্যাসেজ ভালো করে করব, অর্থাৎ 13 বা 14, 28 বা 27টা কোয়েশ্চেন বেটার আনসার করবো, লাস্টেরটা আমি জাস্ট গেস করে দিয়ে দিব। এটা করবেন না। এটা করলে আপনার আনসার, আপনার 28টার মধ্যে যেগুলো আপনি শিওর হয়েও দিয়েছেন, এগুলো যে আনসার হবে এটার কোনো গ্যারান্টি নেই। That's why I would always suggest attempt all the questions and all the 3 passages. That is better for you since there is no negative marking. ওকে, সো আশিক ভাইকে ধন্যবাদ প্রশ্নটার জন্য। ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে অনেক ভর্তি পরীক্ষায় বিশেষত নেগেটিভ মার্কিং থাকে, অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে যে আচ্ছা ভুল দিব নাকি পাস করে দিব। সো আইএলটিএস এর ক্ষেত্রে এরকম কোনো ভয় পাওয়ার কারণই নাই, আপনাদের কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, পারেন অথবা না পারেন অ্যান্সার করে আসেন। আচ্ছা, সো পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য প্যাসেজ ইজ টোটালি নিউ টু মি? আমি জীবনেও কোনোদিন এই প্যাসেজ যদি সম্পর্কে না জেনে থাকি, প্রথমবার। কোনো অসুবিধা নেই। জীবনেও জানা না থাকলে একেবারে টোটালি নিউ টপিক হলেও কোনো অসুবিধা নেই, কারণ যে কোয়েশ্চেন গুলো দেয়া আছে সবগুলো কোয়েশ্চেনের আনসারও কিন্তু প্যাসেজেই দেয়া আছে। এটা পড়ে আপনি এখনই আনসারটা খুঁজে নিতে পারেন, আপনার আগে থেকে কোনো নলেজের প্রয়োজন নেই। এবং এটা হয়, খুবই কমনলি হয়, প্যাসেজটা অনেক সময় পরিচিত থিমে হলেও এত ট্রিকি হয় আপনার আনসার গুলো আপনি খুঁজে পাবেন না। আবার অপরিচিত একেবারে ওয়ার্ড থিমে আমার কোয়েশ্চেন আসলো। আমার মনে আছে যে আমি একবার রিডিং দিচ্ছিলাম, আমার কোয়েশ্চেনটা ছিল কি নিয়ে, ডাইনোসরের টাইপস নিয়ে। আমি ওটা সম্পর্কে তখন অত বেশি পড়াশোনা ছিল না, এখন আমার বিকজ অফ মাই চাইল্ড আই নো আ লট অ্যাবাউট ডাইনোসরস, তো তখন জানতাম না। বাট আমি দেখলাম যে ওটাই সবচেয়ে ইজি লেগেছে, বিকজ ইট ওয়াজ নিউ টপিক, বাট আই গট অল দ্য আনসার্স ইন দ্য প্যাসেজ, ওখানে খুঁজে পাওয়া গেছে। সো প্যাসেজটা আননোন হলে কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই, ধরে নেন আননোনই হবে, কারণ আননোন হলে ওখানে তো নোন হয়ে যাচ্ছে, আপনি পড়েই তো আনসার দিচ্ছেন, আপনার থেকে তো আনসার চাচ্ছে না। দেয়ার ইজ অলওয়েজ দ্য ফার্স্ট টাইম, সো হোক, সমস্যা নেই কোনো। পরের প্রশ্নটাও এটার সাথে রিলেভেন্ট, সেটা হচ্ছে যে প্যাসেজের সবকিছু কি বুঝতে হবে? কোনো কিছু না বুঝলে কি চলবে? সবকিছু একেবারেই বুঝতে হবে না, আপনার কোয়েশ্চেন গুলো আনসার করতে হবে। প্যাসেজ তো অনেক আলোচনা আছে, সব আলোচনা নিয়ে কোয়েশ্চেন করা হয়নি। আপনাকে একটা প্যাসেজের জন্য শুধু 13টা কোয়েশ্চেন বা 14টা কোয়েশ্চেন করা হয়েছে। সো এই 13 এবং 14টা কোয়েশ্চেন আনসার করতে যতটুকু বুঝতে হয় ততটুকু বুঝবেন। পুরো প্যাসেজ নিয়ে যদি আপনি এখানে গবেষণা শুরু করে দেন, এভরি লাইনের মিনিং উদ্ধার করার চেষ্টা করেন, তাহলে আপনার আর 40 মিনিটে, সরি 1 ঘন্টায় আর এক্সাম শেষ হবে না। টাইম ম্যানেজমেন্ট ম্যাটার্স হিয়ার, টাইমটা রিডিং এ একটু কম, সেক্ষেত্রে
পুরোটা বোঝার চেষ্টা করো। আমি যেটা অ্যাপ্রোচে ক্লিয়ার করেছি যে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, 2 মিনিটে আমরা প্যাসেজটা পড়বো, তারপরে কোশ্চেনটা পড়ে আনসার গুলো খুঁজবো। উইল রিড ফর এ পারপাস, অল দ্য টাইম রিড ফর এ পারপাস, ডোন্ট রিড টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আইএলটিএস ক্যান্ডিডেটদেরকে এটা মাথায় রাখতে হবে যে এটা কোনো রিসার্চ পেপার না, এটা নিয়ে আমার কোনো গবেষণাপত্র লিখতে হবে না কিংবা পাবলিশ করতে হবে না, এটা আইএলটিএস ওই অনুযায়ী আমাকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। সো ভাইয়া পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে কোনো কিছু যদি কনফিউজিং মনে হয় তখন কি করব? হোয়াট ইফ আই ফাইন্ড এ কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন, এটা খুবই ভালো কোয়েশ্চেন। কোনো একটা কোয়েশ্চেন আপনার কাছে খুবই কনফিউজিং লাগছে কিছুতেই, সাপোজ কোয়েশ্চেন নাম্বার 20, এই কোয়েশ্চেনটার উত্তর আমি কোথাও খুঁজেই পাচ্ছি না, বারবার এটা নিয়ে আমি স্টাক হয়ে আছি, একবার মনে হয় এ, আবার মনে হয় বি, আমি দিতেই পারছি না। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে স্কিপ ইট, এটা ছেড়ে চলে যান। এটাতে যেই সময়টা আপনার চলে যাচ্ছে ওই সময়টা ব্যবহার করে ইন দ্য মিন টাইম ইউ ক্যান আনসার 3 or 4 more questions and get points. Every question has 1 point. যেটা ডিফিকাল্ট কোয়েশ্চেন সেখানেও 1 মার্ক, যেটা ইজি কোয়েশ্চেন সেটাও 1 মার্ক। এখন কিছু কোয়েশ্চেন তো ডিফিকাল্ট থাকবেই, কারণ এখানে আইএলটিএস এর যারা 9 পাবে রিডিং এ ওদের জন্য কোয়েশ্চেন আছে, যারা 5 পাবে 4 পাবে ওদের জন্য আছে। সো যেটা নিয়ে আপনি আটকে গেছেন, that may be for that is not for you, maybe that is set for somebody who is trying to get 8 or 9 but you are targeting 6 or something like that. ওটা স্কিপ করে চলে যাবেন মানে ওটা আনসার করবেন না সেটা বলিনি, এটা অ্যাটেম্প্ট তো করবেন। যখনই আপনি কনফিউজড হয়ে গেলেন অন্যগুলো আনসার করে পরে ফেরত আসেন, পরে ফেরত এসে একটা যেটা মনে হয় কারেক্ট সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেটা আনসার করেন। সময় নষ্ট এটাতে করলে আপনার লস হবে। ওকে, সো হিয়ার কামস দ্য লাস্ট কোশ্চেন অফ দিস সেশন, সেটা হচ্ছে আবার কবে দেখা হবে? আমাদের নেক্সট এপিসোডটা কবে? 20 I think I remember today, 26th of June 2020, and the topic is going to be IELTS listening. ওকে, সো আমরা আগামী শুক্রবার আবারও ফিরে আসছি আইএলটিএস এর যে লিসেনিং সেগমেন্টটা সেটা নিয়ে এবং ডুজ এন্ড ডোন্টস নিয়ে, অর্থাৎ হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। আশা করি সবার কাছে আজকের সেশনটা খুবই ক্লিয়ার, সবাই অসম্ভব চমৎকার রেসপন্স করেছে আজকে, যে কোনো সেশনের চেয়ে আজকে অনেক ভালো রেসপন্স আমরা পেয়েছি। আশা করি আমাদের বন্ধুরা সামনের সেশনগুলোতেও আমাদের সাথে এভাবেই সংযুক্ত থাকবেন। আতিক ভাইয়া কি বলে বিদায় নিতে চান? পরবর্তী সেশনের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য শেষ করতে পারেন আপনি। Thank you. First of all, I would like to thank everyone to attend it with huge concentration and answering the questions asked. And I do welcome you and invite you to the next session to be held on the 26th of June 2020 on listening. Thank you. Goodbye. থ্যাংক ইউ আশিক ভাইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই বন্ধুদের জন্য আরেকবার বলে নেই, সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের পেজ থেকে অলরেডি আমাদের কমেন্ট সেকশনে অনেকগুলো রিসোর্স শেয়ার করা হয়েছে, সবগুলোতে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে। তোমরা কিন্তু এই লিঙ্কগুলোতে যেতে পারো এবং এগুলোকে বুকমার্ক করে রাখতে পারো, নিয়মিত প্র্যাকটিস করতে পারো, কারণ প্র্যাকটিসের চেয়ে ভালো কোনো বিকল্প আসলে আইএলটিএস ভালো করার ক্ষেত্রে নেই। সবাইকে আবারও ধন্যবাদ এবং আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you.